আসসালামু আলাইকুম। আজকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে রসায়ন দ্বিতীয় পত্রে আমরা দ্বিতীয় অধ্যায় আলোচনা করছি জৈব রসায়ন। আজকে জৈব রসায়নের আগে জৈব যৌগের নামকরণ, জৈব যৌগের শ্রেণীবিন্যাস এবং সমানতা সম্পর্কে আলোচনা করা হচ্ছে। আজকে আমরা আলোচনা করব জৈব যৌগের সমানতা থেকে গাঠনিক সংকেত এবং সংকেত নির্ণয়। গাঠনিক সংকেত এবং কারণ একটি জৈব যৌগের সাধারণ সংকেত থেকে সমগোত্রীয় শ্রেণীর সংকেতগুলো থেকে অনেকগুলো কার্যকরী মূলক যুক্ত যৌগ বের করা যায়। তো কার্যকরী মূলক যৌগগুলো বের করা যায়। এই যৌগগুলোকে বের করতে হলে আমাদেরকে প্রথমে শিখতে হবে তো এই যে জৈব যৌগের রাসায়নিক সংকেত থেকে গাঠনিক সমাণুর সংখ্যা ও সংকেত নির্ণয়। এই সংকেত নির্ণয় শিখতে হলে আগে আমাদের কার্যকরী মূলক সমানতা সম্পর্কে জানতে হবে অথবা কার্যকরী মূলক সম্পর্কে জানতে হবে। এই কার্যকরী মূলক সমূহে সাধারণ সংকেত সমূহ দেওয়া আছে, যেমন যে কোনো যৌগে আমরা যদি অ্যালকোহলের বা ইথার মূলকের সাধারণ সংকেত জানি, যেমন এখান থেকে কার্যকরী এখানে C5H10O, এই থেকে এই মূলক থেকে কয়েকটা মূলক পাওয়া যায়, যে মূলকগুলোকে আমরা যেমন দেখো একটি সাধারণ সংকেত থেকে বিভিন্ন কার্যকরী মূলক পাওয়া যায়। যেমন এখানে CnH2nO, এটা যদি একটা সাধারণ সংকেত হয়, এই সংকেত থেকে আমরা অ্যালডিহাইড কিটোন বা অসম্পৃক্ত অ্যালকোহল বের করতে পারবো। যদি এখানে কার্বন সংখ্যা 5 হয়, তাহলে হাইড্রোজেন সংখ্যা কত হবে? 5 দুগুণে 10 ও এই যৌগ থেকে C5H10O, এই যৌগ থেকে আমরা কি কি পাইতে পারি? একটা মূলক থেকে আমরা যে সকল একটা মানে গাঠনিক সংকেত থেকে, এই গাঠনিক সংকেত থেকে আমরা যে সকল মূলক পাই, অ্যালডিহাইড যদি ধরি, তাহলে অ্যালডিহাইড হলে কার্বন সংখ্যা 5টা, 1 2 3 4 5, এখানে CHO, এখানে যদি তাহলে এখানে কত হবে? CH3 বন্ড CH2 CH2 CH2, তাহলে কত? 3 2 6 6 3 9 9 আর এখানে 10, এখানে 10টা হাইড্রোজেন, কার্বন কয়টা? 5টা, একটা অক্সিজেন। এটা পাইলে আমরা অ্যালডিহাইড, এটা আমাদের কি? অ্যালডিহাইড। এই যৌগ থেকে এখন পেলাম অ্যালডিহাইড। অ্যালডিহাইডের পরে কি পাবো? কিটোন। কিটোন মূলক যদি বের করতে চাই, তাহলে CH3 বন্ড CH2 বন্ড CO বন্ড CH2 বন্ড CH3, তাহলে এখানের মধ্যে কার্বন সংখ্যা আছে 5টা, হাইড্রোজেন 3 3 6 6 2 6 4 10, আর মধ্যখানে যেটা আছে একটা অক্সিজেন। তাহলে এটা পাইলে আমরা কিটোন মূলক, একটা কিটোন। তাহলে কি কি পাইলাম? এই যে একটা গাঠনিক সংকেত থেকে আমরা কি কি পেলাম? অ্যালডিহাইড পাইলাম, কিটোন পেলাম। এখন কি আমরা এই সংকেতটা থেকে বের করতে পারবো অসম্পৃক্ত অ্যালকোহল। তাহলে কার্বন সংখ্যা তো CH3 বন্ড CH2 বন্ড CH, এটা অসম্পৃক্ত অ্যালকোহল। যেমন এখানে হাইড্রোজেন সংখ্যা 1 2 3 3 3 6 6 4 10, মধ্যখানে কার্বন সংখ্যা কয়টা আছে? কার্বন সংখ্যা 5টা, অসম্পৃক্ত। এটা অসম্পৃক্ত অসম্পৃক্ত অ্যালকোহল। আসলে এইখানে যে যৌগটা আমরা মূলত যে কথাটা বলা হয়েছে যে এখান থেকে আমরা একটা কার্যকরী মূলক থেকে, এখানে কার্যকরী মূলক সমানতা। কার্যকরী মূলক সমানতা একক বন্ধন থাকতে পারে, দ্বিবন্ধন থাকতে পারে, অ্যালডিহাইড মূলক থাকতে পারে, কিটোন মূলক থাকতে পারে, এস্টার মূলক থাকতে পারে। এই মূলকগুলো থেকে আমরা একটা মূলক থেকে অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, অসম্পৃক্ত ইথার বা এখান থেকে আমরা ইথার মূলক তৈরি করতে পারবো। এই যে মূলকগুলো আছে এখান থেকে আমরা ইথার মূলক পাবো। এই অসম্পৃক্ত। যেমন শিকল সমানতা হলে এখানে আমাদের 3 নাম্বার কার্বনে মিথেন মূলকটা ছিল। শিকল সমানতার এখানে শুধু মিথেন 500 শিকলে যে মূলকটা আছে, মূলকটার অবস্থান পরিবর্তন হবে। এখানে 3 নাম্বার কার্বনে মিথেন মূলক আছে, আবার এখানে আছে কয় নাম্বার? 2 নাম্বার। অবস্থান সমানতা বলতে কার্যকরী মূলকের অবস্থার পরিবর্তন ঘটে। আমরা প্রতিস্থাপন বিক্রিয়া যেমন করি, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া হয়, শুধু একটা যৌগকে অন্য একটা যৌগ দ্বারা প্রতিস্থাপিত করা হয়। এখানে অবস্থান সমান, এখানে 3 নাম্বার কার্বনে কিটোন মূলক ছিল, এখানে 2 নাম্বার। টোটোবারিজম, যার মধ্যে টোটোবারিজম এর আগে বলা হয়েছে যে টোটোবারিজম এমন যে দুটি ভিন্ন কার্যকরী মূলক বিশিষ্ট দুইটা যৌগের মধ্যে যদি একটি গতিশীল সমন্বয় বিদ্যমান থাকে, গতিশীল সাম্যাবস্থা বিদ্যমান থাকে, দুইটি মূলকের মধ্যে যদি একটি গতিশীল সাম্যাবস্থা বিদ্যমান থাকে এবং এর মধ্যে যদি একটা মূলক অন্য একটা মূলকে
একটা মূলক অন্য একটা মূলকের মধ্যে যদি হচ্ছে কি একটা OH, এই কিটোন মূলকটা পরিবর্তিত হয়, এখানে কিছু দ্বিবন্ধন হচ্ছে OH ও হাইড্রোজেন বা যুক্ত হয়, এখানে কি হচ্ছে OH, এখানে হচ্ছে একটা হচ্ছে অ্যালকিন এবং OH মূলক যুক্ত আছে, আর এখানে এই যে এদের মধ্যে একটা গতিশীল সাম্য অবস্থা বিদ্যমান থাকে, এই অবস্থাকে বলা হচ্ছে টোটোমারিজম, মানে হচ্ছে আবার একটা থেকে আরেকটার পরিবর্তন করতে পারে। এখন যেমন জৈব যৌগিক যে সমাণুগুলো পড়ছিলাম, দেখুন এখানে ওইটা যেমন কার্বন সংখ্যা কয়টা আছে 3টা, হাইড্রোজেন সংখ্যা ধরে 3 2 6, 6 2 হচ্ছে 8 প্লাস 2, এটা সাধারণ সংখ্যা। এটাকে যদি আমি এইভাবে লিখি, এটা সাধারণ C, এটা হচ্ছে CnH2n প্লাস O, এখানে যদি প্লাস 2 প্লাস 2O, তাহলে এই যৌগটা কি হবে, একটা হচ্ছে অ্যালকোহল, একটা 1 প্রোপানল 2 প্রোপানল, এটা হচ্ছে ইথার মূলক। ঠিক অনুরূপভাবে এটা হচ্ছে পেন্টানেল 3 মিথাইল বিউটানেল, এটাকে এই একটা সমানুকে কতভাবে লেখা যাবে, এখানে হচ্ছে পেন্টানেল, একবার হচ্ছে অ্যালডিহাইড মূলক, আবার হচ্ছে 2 মিথাইল পেন্টানেল, এবার হচ্ছে 2 মিথাইল বিউটানেল, 2 মিথাইল কি হচ্ছে বিউটানেল, এখানে হচ্ছে 2 2 ডাইমিথাইল, মানে 2 নাম্বার কার্বনে এটা 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, 2 নাম্বার কার্বনে দুইটা 2 2 ডাইমিথাইল, এখানে একটা মিথাইল মূলক, এটা হচ্ছে প্রোপানল। অনুরূপভাবে এটাকে আবার কি করছে, এটাকে করছে আবার হচ্ছে কি প্রোপানল কিটোন মূলক, এখানে হচ্ছে 3 পেন্টানল, এখানে আছে 2 পেন্টানল, এখানে কি আছে, একটা আছে মিথাইল মূলক, একটা আছে কার্যকারী মূলক হচ্ছে O। তাহলে আমরা একটা সমাণুকে আমাদের আগে কি করতে হবে, সমগোত্রীয় জিনিসের সাধারণ সংখ্যাটা, এই সাধারণ সংখ্যাটা চিহ্নিত করতে হবে, এবং একটা সাধারণ সংখ্যা থেকে আমরা যে সকল মূলক পাইতে পারি, যেমন হচ্ছে ইথার মূলক বা OH যদি থাকে, OH থাকে যেমন অ্যালকোহল, কার্বক্সিলিক অ্যাসিড, এস্টার, এদের সাধারণ সংকেত সমূহ জানি। এখন এই সকল মূলক থেকে যে আমরা হচ্ছে সাধারণ সংকেত থেকে যে সংকেতগুলো পাওয়া যায়, এই সংকেতগুলো থেকে আমরা মূলত কি পাবো, অ্যালডিহাইড পাবো, কিটোন পাবো, ইথার মূলক পাবো, এই সকল মূলক পাওয়া যায়। এটাই হচ্ছে জৈব যৌগের রাসায়নিক সংকেত থেকে গাঠনিক সমাণু সংখ্যা ও সংকেত নির্ণয়। মানে একটা গাঠনিক সংকেত, এই সংকেতটা একটা থেকে আমরা কতগুলো সংকেত পেতে পারি, 1 1 2 3 4 5 6 7, এখান থেকে আমরা পেয়েছি কয়টা, 7টা। আজকে লেকচার 6 এ তোমাদের যে হচ্ছে এই গাঠনিক সংকেত থেকে হচ্ছে রাসায়নিক জৈব যৌগের রাসায়নিক সংকেত থেকে গাঠনিক সমাণু সংখ্যা হচ্ছে সংকেত নির্ণয়, এই হচ্ছে এখান থেকে। তো এরপরে আছে কি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। মূলত আমরা অ্যালিফেটিক হাইড্রোকার্বন পড়ছি, অ্যারোমেটিক হাইড্রোকার্বন কি, তাহলে আমরা আগে অ্যারোমেটিক হাইড্রোকার্বন সম্পর্কে জানি। অ্যারোমেটিক হাইড্রোকার্বন মূলত হচ্ছে যে প্রাচীনকালে মানুষজন যখন হচ্ছে বিভিন্ন সুগন্ধিযুক্ত জিনিস ব্যবহার করতে, এগুলোর মধ্যে এই হাইড্রোকার্বন অ্যারোমেটিক বলে একটা যৌগ ছিল, যেটা হচ্ছে সুগন্ধিযুক্ত, যে সকল যৌগের মধ্যে সুগন্ধি থাকে এদেরকে বলা হচ্ছে অ্যারোমেটিক। অ্যারোমেটিক এটি গ্রিক শব্দ অ্যারোমা থেকে হচ্ছে, এই অ্যারোমা শব্দটা হচ্ছে সুগন্ধযুক্ত। আবার পরবর্তী দেখা যায় যে কিছু কিছু অ্যারোমেটিক জৈব যৌগে অ্যারোমেটিক বলা হয়েছে, কিন্তু এর গন্ধটা হচ্ছে মানে সুগন্ধ বিবর্জিত, এরা সুগন্ধ উৎকট গন্ধ। এবং আবার অনেক কিছু যৌগ আছে যারা হচ্ছে অ্যারোমেটিক যৌগ না, কিন্তু এগুলো হচ্ছে সুগন্ধি যুক্ত। অ্যারোমেটিক যৌগসমূহ মূলত একটা হচ্ছে চাকরিক যৌগ, যেখানে কার্বন সংখ্যা 6 থেকে বেশি থাকবে এবং একটা সমতুল্য চাকরি। মূলত অ্যারোমেটিক যৌগের প্রধান যৌগটাকে বলা হচ্ছে বেনজিন। বেনজিন এবং বেনজিন জাতক সমূহকে অ্যারোমেটিক যৌগ বলা হয়। বেনজিন এবং বেনজিন থেকে যে সকল পাওয়া যায় এদেরকে বলা হয় অ্যারোমেটিক, বা বেনজিন এবং বেনজিন জাতক থেকে উদ্ভূত যৌগসমূহকে বলা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। মূলত অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এখানে অ্যারোমা যে সুগন্ধযুক্ত কথাটা বলা হয়েছে, এই সুগন্ধযুক্ত যৌগটা থেকে অ্যারোমেটিক থেকে আমরা পাই। যেমন এখানে যদি আমরা আলোচনা করি বেনজিন নিয়ে, এখানে হচ্ছে অ্যারোমেটিক যৌগ হাইড্রোকার্বন, এই অ্যারোমেটিক যৌগের মূল যৌগটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন সমূহের মূল যৌগটা হচ্ছে বেনজিন। এই বেনজিনের গঠনটা, বেনজিনের যদি সাধারণ সংকেত দেই তাহলে অ্যানহাইড্রোজেন, এখানে C6, কার্বন সংখ্যা 6টা, হাইড্রোজেন সংখ্যা কয়টা হচ্ছে 6টা, এটাই হচ্ছে অ্যারোমেটিক যৌগ। দুইটা অ্যারোমেটিক যৌগ যখন এক জায়গায় যুক্ত হয় এটাকে বলা হয় ন্যাফথালিন। তিনটা যখন অ্যানথ্রাসিন, ফিনানসিন, তারপর হচ্ছে বাইফিনাল। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট এই যে একটা হচ্ছে বেনজিন মূলক, এর সঙ্গে 500 শিকলে কি আছে, একটা মিথাইল মূলক। এই 500 শিকলে মিথাইল মূলক যুক্ত থাকার কারণে এটাকে বলা হচ্ছে টলুইন। এখানে একটা নাইট্রো মূলক, এটাকে বলা হচ্ছে নাইট্রোবেনজিন, এটা হচ্ছে ফেনল, আর এটা হচ্ছে বেনজালডিহাইড। আর এখানে আরেকটা যৌগ আছে যেটার নাম হচ্ছে অ্যানিলিন। একটা বেনজিন চক্রের উপরে হচ্ছে একটা হাইড্রোজেন দ্বারা অ্যামোনিয়া মূলকটা প্রতিস্থাপিত হয়ে যে যৌগটা উৎপন্ন, এটাকে বলা হচ্ছে অ্যানিলিন। তাহলে অ্যারোমেটিক হাইড্রোকার্বন, মূলত অ্যারোমেটিক শব্দগুলো সুগন্ধিযুক্ত বলা হয়, কিন্তু কিছু কিছু যৌগ আছে সুগন্ধি বিবর্তিত, মানে সুগন্ধি না, উৎকট গন্ধযুক্ত। আবার কিছু কিছু যৌগ আছে যেগুলো অ্যারোমেটিক যৌগ বা চক্রের মধ্যে বিদ্যমান না, কিন্তু হচ্ছে সুগন্ধি যুক্ত। তাহলে এই হচ্ছে আমাদের হচ্ছে কি অ্যারোমেটিক যৌগসমূহ সম্পর্কে। এইগুলো অ্যারোমেটিক যৌগ, যে বেনজিন চক্রের মধ্যে বেনজিন, ন্যাফথালিন, অ্যানথ্রাসিন,
ফেরানসিন, বাইফিনাইল, টনুল, নাইট্রোবেনজিন, ফেনল, ভ্যানজালডিহাইড, এরপরে আছে কি অ্যানিলিন। এই যৌগসমূহকে বলা হচ্ছে আমাদের হচ্ছে অ্যারোমেটিক যৌগ। এখন অ্যারোমেটিক যৌগের যদি আমরা গঠন দেখতে যাই তাহলে হচ্ছে অ্যারোমেটিক যৌগ, এই অ্যারোমেটিক যৌগসমূহকে যদি আমি সাধারণত এটা হচ্ছে C6H6 মানে কার্বন সংখ্যা কয়টা হবে 6টা এবং চক্রের মধ্যে কি থাকবে বিদ্যমান থাকবে H। এই যে হচ্ছে চক্রের মধ্যে বিদ্যমান, এটা হচ্ছে অসম্পৃক্ত একটা হচ্ছে চক্র। এটাকে যদি আবার এই বন্ধনগুলোকে এটাকে আবার এভাবে CH2 বন্ড CH2 এই মূলত এই চক্রটাকে এটাকে আমরা এই হারমোন হিসেবে লিখি। আবার এখানে প্রত্যেকটাতে একটা কিছু দ্বিবন্ধন আছে, এই দ্বিবন্ধনটা আবার পরিবর্তিত হয়ে এক স্থান থেকে অন্য স্থানে যায়। যেমন দেখো দ্বিবন্ধন এই জায়গায় ছিল দ্বিবন্ধন, এবার এই জায়গায় না থাকে এই জায়গায় প্রত্যেকটা কণায় একটা করে কি হচ্ছে কার্বন পরমাণু অবস্থান করে। তাহলে মূলত বেনজিন চক্রটা আছে 6টা কার্বন এবং 6টা হাইড্রোজেন দ্বারা একটা চক্রের মধ্যে গঠিত। এই চক্রগুলোর মধ্যে এটা অসম্পৃক্ত হচ্ছে সম্পৃক্ত অসম্পৃক্ত যে কথা আলোচনা করা হয়েছে এখানে পাই বন্ধন এবং সিগমা বন্ধন। পাই বন্ধন সিগমা বন্ধন হচ্ছে শক্তিশালী বন্ধন, পাই বন্ধন হচ্ছে দুর্বল বন্ধন। এই পাই বন্ধনগুলো হচ্ছে সঞ্চালনশীল, এই সঞ্চালনশীল অবস্থায় এটা এখানে যেটা ছিল একটা অবস্থায় এখানে ছিল তার পরিবর্তে এই অবস্থাটাকে তার সাম্য অবস্থা বলে। এই চক্রটাকে লেখা হয় এইভাবে, এটাকেই বলা হচ্ছে বেনজিন চক্র। এখন বেনজিন অণুর গঠন, আমরা যদি বেনজিন অণুর গঠনটা দেখি এটা কি হচ্ছে অনুঘটি। বেনজিনকে সাধারণ আণবিক সঙ্গে C6H6 সমসংখ্যক কার্বন, এটাকে যদি আমরা অ্যালিফেটিক যৌগ হিসেবে দেখি তাহলে এটাকে অ্যাডহেক্সেন বলা হবে, যেখানে কার্বন সংখ্যা থাকবে 6টা, হাইড্রোজেন সংখ্যা হবে 14টা। এখানে যখন অ্যারোমেটিক যৌগে পরিবর্তন করে তখন এই কার্বন সংখ্যা থাকে 6টা, হাইড্রোজেন সংখ্যা 7টা। অর্থাৎ অ্যালিফেটিক থেকে অ্যারোমেটিক যৌগ যখন অসম্পৃক্ত একটা চক্রের মধ্যে আবদ্ধ হয় তখন এই কার্বন হাইড্রোজেন সংখ্যা 8টা হচ্ছে কমে যায়। মূলত আমরা যেটা পাই এই বেনজিনের সঙ্গে সম্পৃক্ত হাইড্রোজেন অর্থাৎ এই অসম্পৃক্ত যে যৌগটা, এই অসম্পৃক্ত যৌগটাকে বলা হচ্ছে আমাদের বেনজিন। বেনজিন নিকেল প্রভাবের উপস্থিতিতে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেনজিন হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে সাইক্লোহেক্সেন তৈরি করে। আবার বেনজিন আল্ট্রাভায়োলেট রশ্মির উপস্থিতিতে ক্লোরিন অণুর সঙ্গে বিক্রিয়া করে কি করে বেনজিন হেক্সাক্লোরাইড যৌগ হচ্ছে উৎপন্ন। এটা হচ্ছে হ্যালোজেন মূলক। এখানে আমরা বলতে পারি যে এখানে হচ্ছে শুধু ক্লোরিন না, যে কোনো হ্যালোজেন মূলকের সঙ্গে বিক্রিয়া করে প্রতিস্থাপিত কি উৎপন্ন করবে হ্যালোজেন 6টা উৎপন্ন করবে। যেমন ওই বিক্রিয়া কি করছে ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া, এই বিক্রিয়া করছে কার সঙ্গে ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া। এখন অ্যালিফেটিক যৌগ থেকে অ্যারোমেটিক যৌগের প্রস্তুতি। এখন হচ্ছে আমরা অ্যালিফেটিক যৌগ থেকে অ্যারোমেটিক যৌগ কিভাবে প্রস্তুত করব। যেমন এখানে বলছে পেট্রোলিয়াম তেলকে আংশিক পাতন করলে 35 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে তরলটা পাওয়া যায় এটাকে গ্যাসোলিন বলে। গ্যাসোলিনে অ্যাডহেক্সেন, অ্যাডহ্যাপটেন, অ্যাডঅক্টেন এই যৌগসমূহ বিদ্যমান থাকে। এদেরকে এই সকল সরল শিকল থেকে আমরা অ্যালকেন বা টলুইন প্রস্তুত করতে পারি। যেমন এখানে হচ্ছে হেক্সেন, অ্যাডহেক্সেন, এটা কিন্তু চক্রের মধ্যে বিদ্যমান না। এই যে অবস্থাটা একটু ফাঁকা জায়গা আছে, গ্যাপ আছে, এটা কিন্তু চক্রের মধ্যে বিদ্যমান না। এই হচ্ছে হেক্সেন মূলক টাকা 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতিতে 40 অ্যাটমসফিয়ার সাথে পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে একটা সাইক্লোহেক্সেন উৎপন্ন করে। এই সাইক্লোহেক্সেন থেকে হাইড্রোজেন অপসারণের মধ্যে আমরা পাই বেনজিন। এটা হচ্ছে একটা হচ্ছে বেনজিনের প্রস্তুত। অথবা অ্যাডহেক্সেন থেকে মধ্যে সরল শিকল যৌগ থেকে আমরা টলুইন প্রস্তুত করা যাবে। এটাই হচ্ছে টলুইন। তাহলে এটা হচ্ছে আমাদের বেনজিন, এটা হচ্ছে টলুইন।
দেখা যাক এখন হচ্ছে বেনজিন প্রস্তুতির রেখাচিত্র। বেনজিনকে আমরা কিভাবে প্রস্তুত করতে পারি, যে বেনজিন আমরা অ্যালোফেটিক থেকে অ্যারোমেটিক, এখন বেনজিনকে ইথাইনের সঙ্গে ইথাইন আয়রন, ইথাইনকে আয়রনের সঙ্গে বিক্রিয়া করলে এখানে বেনজিন পাওয়া যাবে। আবার হচ্ছে অ্যালকোহলকে জিঙ্ক অক্সাইড মানে গুঁড়া জিঙ্কের সঙ্গে ফেনলকে জিঙ্কের সঙ্গে বিক্রিয়া করলে কি বেনজিন পাওয়া যাবে। আবার বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে বিক্রিয়া করলে কি পাওয়া যাবে, বেনজিন পাওয়া যাবে। এখন টলুইন বেনজিন প্রস্তুতি, এখন এখানে বলছে টলুইনের প্রস্তুতি। টলুইন একটা মিথেন মূলকের সাথে কি যুক্ত থাকবে, একটা হচ্ছে একটা অ্যালকাইল মূলকের সঙ্গে একটা এই টলুইন প্রস্তুতি। এখন উডস বিক্রিয়া করব, এখানে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড বা অ্যারানহাইডকে অ্যালকাইল হ্যালাইড এবং অ্যারানহাইডকে ধাতব সোডিয়াম সহ রিফ্লেক্স করলে অ্যালকাইল হ্যালাইড এবং হচ্ছে অ্যারানহাইড, এই দুই হ্যালাইডটাকে হচ্ছে কি শুষ্ক ইথাইলের দ্রবণে ধাতব সোডিয়ামের সঙ্গে রিফ্লেক্স করলে কি পাওয়া যাবে, টলুইন পাওয়া যাবে। অথবা এই বিক্রিয়াকে বলা হচ্ছে উডস-ফিডিক বিক্রিয়া। আবার হচ্ছে ফিডেলকাস বিক্রিয়া, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতি আমরা কি করতে পারি, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতি বেনজিন অ্যালকাইল হ্যালাইড বা মিথাইল ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, টলুইন উৎপন্ন। যেমন এই বিক্রিয়া দুটো দেখি, একটা হচ্ছে উডস-ফিডিক বিক্রিয়া, একটা হচ্ছে ফিডেলকাস অ্যালকাইলেশন। যে এখানে হচ্ছে যেটা বলা হয়েছে যে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালকাইল হ্যালাইড ও অ্যারাইল হ্যালাইড, একটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, একটা হচ্ছে অ্যারাইল হ্যালাইড। তাহলে এখানে হচ্ছে ক্লোরোবেনজিন এটাকে হচ্ছে ধাতব সহ যদি রিফ্লেক্স করা হয় তাহলে কি উৎপন্ন করে, টলুইন উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে এই বিক্রিয়াকে বলা হচ্ছে তাহলে ক্লোরোবেনজিন, এটা হচ্ছে একটা অ্যালকাইল, একটা হচ্ছে এটা হচ্ছে অ্যালকাইল, এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড এবং অ্যারাইল হ্যালাইডকে ধাতব সোডিয়াম সহ শুষ্ক ইথাইলের দ্রবণে রিফ্লেক্স করলে কি পাওয়া যায়, এটা হচ্ছে কি পাওয়া যায়, টলুইন পাওয়া যাবে। অথবা এই বিক্রিয়াকে বলা হচ্ছে উডস-ফিডিক বিক্রিয়া। আরেকটা বিক্রিয়া আছে আমাদের ফিডেলকাস বিক্রিয়া। এই ফিডেলকাস বিক্রিয়া হচ্ছে বেনজিনকে অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে অ্যালকাইল হ্যালাইড বা হচ্ছে ক্লোরো মিথেন এর সঙ্গে যদি বিক্রিয়া করা হয় অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতি, তাহলে কি পাওয়া যাবে, টলুইন, যেটাকে বলা হচ্ছে ক্লোরোবেনজিন। তাহলে একটা বিক্রিয়া হচ্ছে ফিডেলকাস বিক্রিয়া, আরেকটা হচ্ছে উডস-ফিডিক বিক্রিয়া। এখানে হচ্ছে ফিডেলকাস অ্যালকাইলেশন বিক্রিয়া। এই ফিডেলকাস বিক্রিয়াতে একটা হচ্ছে অ্যালকাইলেশন বিক্রিয়া, একটা হচ্ছে অ্যাসাইলেশন বিক্রিয়া। ফিডেলকাস বিক্রিয়া হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যালকাইলেশন, একটা হচ্ছে অ্যাসাইলেশন। এখন দেখি বেনজিন যৌগের নামকরণ। বেনজিন যৌগের যদি নামকরণ করি তাহলে বেনজিন যৌগ সময় এর আগে বলছি যে হচ্ছে অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগ আসলে একটা বেনজিন চক্রের মধ্যে আবদ্ধ। এখন ওই যৌগসমূহ থেকে যে যৌগগুলো পাওয়া যায় এই যৌগসমূহকে বলে এক প্রতিস্থান, মনে হচ্ছে একটা হাইড্রোজেন প্রতিস্থান। এটা হচ্ছে টলুইন, এটা ফেনল, এটা অ্যানিলিন, এটা হচ্ছে নাইট্রোবেনজিন, এটা হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড। এটা হচ্ছে একটা মূলক। বেনজিন বলয়ে যদি একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়, দেখা যায় এখানে বেনজিন বলয় থেকে বেনজিন বলয়, এটা হচ্ছে বেনজিন, এই বেনজিন বলয় পুরো বেনজিন বলয় থেকে একটা হাইড্রোজেন চলে গেলে এখান থেকে কি উৎপন্ন হয়, একটা হচ্ছে OH মূলক CH3 উৎপন্ন হয়। এখন যদি দুইটা মূলক প্রতিস্থাপিত হয়, মূলত আগে থেকে বেনজিন, এই বেনজিনের এই জায়গাগুলোকে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে প্যারা, এটা হচ্ছে অর্থ, এটা হচ্ছে মেটা। এটা হচ্ছে অর্থ, এটা হচ্ছে মেটা। মূলত বেনজিন চক্রে যে জায়গাগুলো আছে নাম করে, এটা এই দুটাকে বলা হয় প্যারা, এই দুটাকে বলা অর্থ, এটাকে বলা হচ্ছে মেটা। এই সকল জায়গায় যদি কোনো চক্রে অবস্থিত থাকে, যেমন দেখি এটা হচ্ছে একটা টলুইন মূলক CH3, তাহলে এখানে কি আছে, একটা ক্লোরিন, কোন জায়গায় আছে, অর্থর জায়গা আছে। এটা হচ্ছে অর্থ প্যারা মেটা, একটা হচ্ছে অর্থ প্যারা মেটা। তাহলে আমরা এই যে ক্লোরিন, তাহলে এই যে চক্রটা দেখা যাক যে এখানে এই যে এখানে দুইটা ক্লোরিন মূলক, এখানে এই যে অর্থ ডাইক্লোরোবেনজিন অথবা 1,2 ডাইক্লোরোবেনজিন বলা যাবে। বেনজিন চক্রে আমরা হচ্ছে নামকরণ করতে পারবো, যেমন বেনজিন চক্রে প্রত্যেকটা কোণায় একটা করে কি আছে, কার্বন। তাহলে 1 নাম্বার 2 3 4 5 6। যদি আমি এই যৌগটাকে নামকরণ করি, এখানে ক্লোরিন, এখানে হচ্ছে ক্লোরিন, তাহলে 1 2 3 4 5 6, তাহলে এটার নামকরণ করা যাবে 1,2 ডাইক্লোরোবেনজিন, 1,2 ডাইক্লোরোবেনজিন অথবা
অর্থ, এই যে কোন জায়গায় আছে এটা হচ্ছে মূল শিকল, এটাকে পাশে এখানে আছে অর্থ, অর্থ ডাইক্লোরোবেনজিন। এটাকে যদি এই জায়গায় থাকতো তাহলে এটাকে বলা হয় মেটা, আর যদি এই জায়গায় থাকতো তাহলে সেটাকে বলা হচ্ছে প্যারা। তাহলে মূলত দেখি যে হচ্ছে দ্বিপ্রতিস্থাপিত যদি যৌগ হয়, দুইটা যৌগ দ্বারা যদি প্রতিস্থাপিত হয়, যেমন এখানে হচ্ছে ব্রোমিন, এই ব্রোমিনটা আছে মেটা, তাহলে কি মেটা, মেটাকে এম দিয়ে ডাইব্রোমো বেনজিন অথবা 1,3 ডাইব্রোমো বেনজিন। যদি যেমন এখানে দেওয়া আছে প্যারা, এটা হচ্ছে প্যারা। অনুরূপভাবে এই যে এখানে আছে অ্যালডিহাইড মূলক এবং হচ্ছে OH মূলক, এটা হচ্ছে বইয়ের পেজে যে আমাদের যে কার্যকরী মূলকগুলো আছে, কার্যকরী মূলকগুলো একটা ক্রম দেওয়া আছে, এই ক্রম অনুযায়ী এগুলো হচ্ছে আসবে। যেমন প্রথমে আছে কার্বক্সিলিক অ্যাসিড, তারপরে অ্যাস্টার মূলক, এইভাবে চলতে থাকবে। যেমন এখানে দেওয়া আছে OH মূলক, এখানে হচ্ছে OH মূলকটা কোন জায়গায় আছে, অর্থ জায়গায়, এই জন্য হচ্ছে অর্থো হাইড্রক্সি বেনজালডিহাইড। এটা হচ্ছে কোন জায়গায় আছে, নাইট্রো মূলক, এটা কোন জায়গায় আছে, প্যারা জায়গায়, এই জন্য হচ্ছে পি। এই দুটোতে এম এর জায়গায়, এটা আছে কোন জায়গায়, এম এর জায়গায়। তাহলে আমাদের বেনজিন চক্রকে আমরা 1 2 এখানে 6 কার্বন 6 দ্বারা নির্দেশ করতে হবে, অথবা তিনটা জায়গা আছে, একটা হচ্ছে অর্থ কে ও দ্বারা, প্যারা কে পি দ্বারা, আর মেটাকে হচ্ছে এম দ্বারা প্রকাশ করা হয়। এরপরে হচ্ছে তো অ্যারোমেটিসিটি, যেটা হচ্ছে অ্যারোমেটিক বৈশিষ্ট্য, অ্যারোমেটিক যৌগসমূহের কিছু বৈশিষ্ট্য থাকে, যে বৈশিষ্ট্যটাকে অ্যারোমেটিসিটি বলা হয়। এখানে বিশেষ ধরনের অসম্পৃক্ততা, যে অ্যারোমেটিক যৌগসমূহ একটা চক্রের মধ্যে বিদ্যমান, এই চক্রগুলোর মধ্যে একটা, এই ব্যঞ্জন চক্রটার মধ্যে একটা দ্বিবন্ধন বিদ্যমান, এই দ্বিবন্ধনগুলো থাকার কারণে এই অ্যারোমেটিক যৌগটা অসম্পৃক্ত হওয়ার কারণে এরা হচ্ছে জারণ বিক্রিয়া অংশগ্রহণ করে না, এমনকি ব্রোমিন দ্রবণ পরীক্ষা এরা হচ্ছে দেন। এবার হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, অ্যারোমেটিক যৌগসমূহ প্রতিস্থাপন বিক্রিয়া, অ্যাসাইলেশন বিক্রিয়া, অ্যালকাইলেশন বিক্রিয়া, ব্রোমিন দ্রবণ সময় এই যে প্রতিস্থাপন বিক্রিয়া আছে, অ্যারোমেটিক যৌগসমূহ অ্যালকাইলেশন বিক্রিয়া, অ্যাসাইলেশন বিক্রিয়া এবং হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া, সালফোনেশন, সকল প্রকার প্রতিস্থাপন বিক্রিয়া অংশগ্রহণ করে। সো এই যে সকল অ্যারোমেটিক যৌগ, যে সকল চক্রের মধ্যে আবদ্ধ বেনজিন যৌগ এই প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করে, এদেরকে এই সকল যৌগসমূহ অ্যারোমেটিসিটি প্রদর্শন করে। এরপরে আছে একটা অনুরোধ বা হচ্ছে রেজোনেন্স। এই রেজোনেন্সটা কাকে বলে, স্থিতিশীল কাঠামো, কোনো একটা কাঠামো অক্ষুণ্ণ রাখতে, কোনো একটা কাঠামো অক্ষুণ্ণ রাখতে যে সঞ্চারনশীল ইলেকট্রনগুলো, যে অসম্পৃক্ত ইলেকট্রনগুলো একটা কাঠামোর মধ্যে সব সময় ঘুরে ফিরে আবার একই জায়গায় ফিরে আসে, বা একটা চক্রের মধ্যে ঘূর্ণায়মান অবস্থা থাকে, এই ইলেকট্রনগুলোকে বলা হচ্ছে রেজোনেন্স। যেমন দেখি আমরা যে এখানে হচ্ছে বেনজিন, এখানে হচ্ছে বেনজিন, এটা হচ্ছে বেনজিন। এখন এবার দ্বিবন্ধন সমূহ এই জায়গায় এই জায়গায় এই জায়গায় আছে, আবার এখানে হচ্ছে, তাহলে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এক কি ছিল, একবার ছিল 1 এবং 2 এর মধ্যখানে, এবার আছে 1 এবং 6 এর মধ্যখানে। এই জায়গাটা যে ফাঁকা এক সময় ছিল, তাহলে মূলত এক সময় ছিল যে জায়গায়, আরেক সময় আসে অন্য জায়গায়। সুতরাং আমরা এটাকে বলতে পারি একটা চক্রের মধ্যে, একটা বেনজিন চক্রের মধ্যে এই ইলেকট্রনগুলো কিন্তু সঞ্চারনশীল অবস্থায়, এই সঞ্চারনশীল ইলেকট্রনগুলোকে বলা হচ্ছে রেজোনেন্স, সঞ্চারনশীল ইলেকট্রনগুলোকে বলা হচ্ছে রেজোনেন্স। তাহলে এরপরে আছে অ্যারোমেটিক যৌগ হইতে হলে এটাকে রেজোনেন্স ধর্ম প্রদর্শন করা লাগবে। এরপরে আছে যে বেনজিন চক্রে স্থির পাই সঞ্চারনশীল ইলেকট্রন, কারণ আমরা বলি যে বেনজিন চক্রের মধ্যে, একটা বেনজিন চক্রে হাইড্রোজেন আছে 6টা, কার্বন আছে কয়টা, 6টা। প্রত্যেকটা কার্বন পরমাণুতে একটা করে অসংগঠিত পাই ইলেকট্রন আছে, প্রত্যেকটা কার্বন পরমাণুতে একটা করে অসংগঠিত কি আছে, পাই ইলেকট্রন আছে। এই অসংগঠিত পাই ইলেকট্রনগুলো কি সঞ্চারনশীল অবস্থায়, এদেরকে বলা ডিকলাইজড, যেটাকে বলা হচ্ছে সঞ্চারনশীলতা। এই যে এগুলো হচ্ছে প্রত্যেকটা কার্বন পরমাণু হচ্ছে একটা করে কি আছে, এটা হচ্ছে কার্বন, এটা হচ্ছে কার্বন। এই কার্বন পরমাণুর মধ্যে একটা পাই ইলেকট্রনগুলো লম্বভাবে থাকা, কিন্তু উপরের দিকে ইলেকট্রনগুলো সঞ্চারনশীল এবং নিচের দিকে সঞ্চারনশীল অবস্থায় থাকে। অর্থাৎ এই ইলেকট্রনগুলো উপরের দিকে এরকম একটা কি তৈরি করে, রিং তৈরি করে, উপরের দিকে একটা এবং হচ্ছে
নিচের দিকে একটা এরকম করে রিং তৈরি করে, মানে হচ্ছে একটা উপরে মানে বেঞ্জিন কাঠামোতে পাই ইলেকট্রনগুলো উপরে এবং নিচের দিকে বিদ্যমান থাকার কারণে এরা কি সঞ্চালনশীল অবস্থায় থাকে, সঞ্চালনশীল থাকার কারণে এই ইলেকট্রন কাঠামোটা হচ্ছে স্থিতিশীল অবস্থায় থাকে। এটাই হচ্ছে এক ধরনের অসম্পৃক্ত তা বিশেষ যৌগসমূহে বা অ্যারোমেটিক যৌগসমূহের মধ্যে পাই ইলেকট্রন সঞ্চালনশীল থাকবে। এরপরে আছে যে হাকেল নীতি। হাকেল নীতিটা বলা হয়েছে কি কোন জৈব যৌগের অ্যারোমেটিসিটি প্রকাশ করার জন্য একটা নীতি আছে হাকেল নীতি। হাকেল নীতির প্রথম শর্ত হচ্ছে এদেরকে হচ্ছে আলোক সমতল উপরে এবং নিচে সঞ্চালনশীল পাই ইলেকট্রন থাকতে হবে, এবং এখানে কি 4n+2 সংখ্যক সঞ্চালনশীল ইলেকট্রন 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন বিদ্যমান থাকে। যদি কোনো যৌগে 2n সংখ্যক পাই বিদ্যমান থাকে, 4n+2 সংখ্যক পাই বিদ্যমান থাকে এবং n এর মানটা অবশ্যই হবে কি পূর্ণ সংখ্যা। যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে অ্যারোমেটিক ধর্ম প্রদর্শন করবে, যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে অ্যারোমেটিক ধর্ম কি প্রদর্শন করবে না। যেমন দেখি আমরা যে এটা একটা যৌগ, এখানে দ্বিবন্ধন থাকার কারণে এখানে পাই বন্ধন আছে কয়টা, চারটা। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই দ্বিবন্ধনের দুই মাথায় হচ্ছে দুইটা, তাহলে হচ্ছে 4n+2 ইকুয়াল টু কত হবে 4। তাহলে 4 থেকে যদি ঠিক আছে, তাহলে হচ্ছে 4 থেকে 4 কত হবে 4 - 2, তাহলে কত 2, এখানে হচ্ছে কত 4n, তাহলে n ইকুয়াল টু কত হবে 0.5, অর্থাৎ n একটু পূর্ণ সংখ্যা না, n টা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। যদি কোনো যৌগের n এর মানটা পূর্ণ সংখ্যা না হলে তাহলে সেটা অ্যারোমেটিক ধর্ম প্রদর্শন করবে না, আর যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে অ্যারোমেটিক ধর্ম প্রদর্শন করবে। যেমন এই বেঞ্জিন চক্র, এই বেঞ্জিন চক্রের মধ্যে দ্বিবন্ধন আছে কয়টা, তিনটা আছে কি বন্ধন, দ্বিবন্ধন। তিনটা দ্বিবন্ধন থাকলে এখানে পাই ইলেকট্রন আছে কয়টা, 6টা। তাহলে এই হাগেল নীতি অনুসারে 4n+2 ইকুয়াল টু হচ্ছে 6, তাহলে কত হয় 4n ইকুয়াল টু হচ্ছে এটা -2 হয়ে যাবে, অর্থাৎ n ইকুয়াল টু হচ্ছে 1। এখানে n এর মানটা হচ্ছে কত, এই n টা হচ্ছে পূর্ণ সংখ্যা। যদি n টা হচ্ছে পূর্ণ সংখ্যা হয় তাহলে এই সকল যৌগ অ্যারোমেটিক ধর্ম প্রদর্শন করবে, যদি n এর মান পূর্ণ সংখ্যা না হয় তাহলে অ্যারোমেটিক ধর্ম প্রদর্শন করবে। এই হচ্ছে অ্যারোমেটিসিটি, এই যৌগসমূহের অ্যারোমেটিক যৌগসমূহের বৈশিষ্ট্য। তো আজকে যে সকল আমরা হচ্ছে অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক যৌগসমূহের নামকরণ, অ্যারোমেটিক যৌগসমূহের মানে বেঞ্জিন যৌগসমূহ যদি অ্যারোমেটিক ধর্ম প্রদর্শন করে, অ্যারোমেটিক ধর্ম প্রদর্শন করতে কি কি লাগবে আমাদের বিশেষ করে পড়তে হবে, রেজোন্যান্স যেটাকে বলে অনুরণ, হাকেল নীতি, এবং হচ্ছে অ্যারোমেটিক যৌগসমূহের নামকরণ, অ্যারোমেটিক জাতসমূহ, কারণ জৈব যৌগের মূল একটা অংশ নিয়ে জড়িত আছে অ্যারোমেটিক যৌগসমূহ। এই অ্যারোমেটিক যৌগসমূহ জানতে হলে অ্যারোমেটিক যৌগসমূহ সম্পর্কে জানতে হবে। তাহলে আজকে যে অ্যারোমেটিক যৌগসমূহের নামকরণ, অ্যারোমেটিক বিক্রিয়া বা অ্যারোমেটিক যৌগসমূহের প্রস্তুতি সম্পর্কে আলোচনা করা হয়েছে, এবং এই সকল খুব ভালোভাবে করতে হবে। নেক্সট ক্লাসে আমরা অ্যারোমেটিক যৌগসমূহের ভৌত এবং রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করব।